নমস্কার। মগধ, রাজা বিম্বিসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, সমুদ্রগুপ্তের সেই মগধ। তা আমাদের মধ্যে যারা ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে ন্যূনতম কিছু কথাবার্তাও জানেন, তারা নিশ্চয়ই এ কথাও জানেন যে ভারতবর্ষের এই যে ইতিহাস, মগধের নাম ছাড়া সেই ইতিহাস কখনোই সম্পূর্ণ হতে পারে না। সত্যি বলতে কি, মগধের তুলনা যেন মগধ নিজেই। তা আজ আমাদের এই পর্বে আমরা সেই মগধ সম্বন্ধেই কিছু কথা বলব। আমরা জানব সেকালের মগধ ছিল কোথায়, এবং মহাভারতের কালে এই মগধের ইতিহাস সম্বন্ধেও আমরা আজ জানব। তা হস্তিনাপুরের মহারাজ কুরুর নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। তো কুরুর ছিল 4 পুত্র। এর মধ্যে বড় ছেলে যিনি ছিলেন তার নাম ছিল সুধন্য বা সুধন্যা। যে কোনো কারণই হোক, কুরুর যে রাজ্য, সে রাজ্য কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র এই সুধন্য তিনি পাননি। তা পেয়েছিল কুরুর 3য় পুত্র পরীক্ষিত। তো সুধন্য তিনি কিন্তু পিতার রাজ্য না পেয়ে তিনি চুপ করে বসে থাকেননি। তিনি চেষ্টা শুরু করেছিলেন নতুন রাজ্য খুঁজে নেওয়ার জন্য। তো সুধন্যের কালে তেমন কোনো রাজ্য লাভ করার কথা আমরা কিন্তু জানতে পারিনি। তবে তার 4র্থ পুরুষ যিনি ছিলেন তার নাম ছিল উপরিচর বসু। তিনি তার নিজের ক্ষমতা বলে একটি রাজ্যের তিনি দখল নিয়েছিলেন। সে রাজ্যটির নাম ছিল চেদি দেশ। তা আমাদের আগের একটি পর্বে আমরা কিন্তু সেই চেদি দেশ সম্বন্ধে কথা বলেছি, এবং তখন সেই উপরিচর বসু সম্বন্ধেও আরও কিছু কথা আমরা সেখানে বলেছি। তো যাই হোক, উপরিচর বসু তিনি চেদি দেশের রাজা হয়ে যখন বসলেন, তার রাজকার্য ভালোই চলছিল। তো সেই বসুর ছিল 5 পুত্র। তো বসু তিনি শুধুমাত্র চেদি দেশের রাজা হয়ে কিন্তু চুপ করে বসে থাকেননি। তিনি তার পুত্রদের, সেই 5 পুত্রদের ভবিষ্যতের জন্যে তিনি আরও 5টি রাজ্য তিনি সেই 5 পুত্রের জন্যে তিনি কিন্তু দখল নিয়েছিলেন। তো সেই উপরিচর বসুর সবচেয়ে জ্যেষ্ঠ পুত্র যিনি ছিলেন তার নাম ছিল বৃহদ্রথ, এবং সেই বৃহদ্রথকে তিনি যে রাজ্যে প্রতিষ্ঠা দিলেন সেই রাজ্যটি হচ্ছে মগধ। তো মহাভারতে আমরা কিন্তু এই প্রথমবার মগধের নাম শুনতে পেলাম, এবং সেই মগধের রাজা হয়ে বসলেন সেই বিখ্যাত কুরু বংশেরই এক অধস্থন পুরুষ বৃহদ্রথ। তো এই যে মগধ, তার নাম কিন্তু শুধুমাত্র মগধ ছিল না, তার আরও একটা নামের কথা জানা যায়, সেটা হচ্ছে বসুমতী। কোনো কোনো ঐতিহাসিকেরা বলেন যে সেই যে উপরিচর বসু, তিনি এই প্রথম মগধ দখল করেছিলেন বলে তার সেই বসু নাম থেকেই এই মগধের প্রাচীন নাম বসুমতী হয়েছিল। এবং রামায়ণে কিন্তু এই মগধকে বারবার বসুমতী বলা হয়েছে। তবে পণ্ডিত জনেরা কিন্তু এও বলেন যে মগধও নয়, বসুমতীও নয়, আসলে মগধের প্রাচীন নাম ছিল কিকর দেশ। এবং আমরা প্রাচীন গ্রন্থগুলিতে সেই কিকর দেশের একজন বিখ্যাত রাজার নামও কিন্তু আমরা শুনতে পেয়েছি। তার নাম ছিল প্রমগন্ধ। ঐতিহাসিকেরা বলেন সেই যে প্রমগন্ধের প্রথম অক্ষর প্র বাদ দিলে যে মগন্ধ থাকে, সেই মগন্ধ থেকেই নাকি পরবর্তীকালে মগধ শব্দটি এসেছে। তো যাই হোক, মগধের প্রথম নাম কিন্তু আমরা শুনতে পেয়েছি অথর্ববেদে। তা সেই যে বৃহদ্রথ তিনি রাজা হয়ে বসলেন সেই মগধে, উপরিচর বসুর জ্যেষ্ঠ পুত্র। তো সেই বৃহদ্রথ কিন্তু এই তার নাম অনুসারে সেই মগধের একটা রাজধানী তিনি নির্মাণ করেছিলেন। সেই রাজধানীটির নাম ছিল বৃহদ্রথপুর। তবে এই বৃহদ্রথপুর রাজধানীটির নাম এতটাই বিখ্যাত হয়েছিল সেকালে
যে একটা সময় সম্পূর্ণ মগধকে কখনো কখনো বহু গ্রন্থে বৃহদ্রথপুর বলে ডাকা হয়েছে। তা এই যে বৃহদ্রথের নাম আমরা শুনলাম, এই বৃহদ্রথের প্রায় 7-8 পুরুষ পর তার বংশেই আরও একজন বৃহদ্রথের নাম আমরা পেয়েছি। সে বৃহদ্রথকে আমরা দ্বিতীয় বৃহদ্রথ বলব। তো সেই বৃহদ্রথ তিনি যখন জন্মালেন, দ্বিতীয় বৃহদ্রথ, তখন কিন্তু মহাভারতের কাহিনী বেশ জমে উঠতে শুরু করেছে। কারণ সে সময় সেই কুরুর যে মূল রাজ্য অর্থাৎ হস্তিনাপুরের যিনি রাজা ছিলেন, তিনি ছিলেন ভীষ্মদেবের পিতা শান্তনু। আর ওদিকে সে সময়ই পাঞ্চাল দেশের রাজা ছিলেন দ্রুপদের পিতা পৃষৎ। পৃষৎ কিন্তু তার কালে খুব বিখ্যাত এক রাজা ছিলেন। তো যাই হোক, সেই যে বৃহদ্রথ তিনি বংশানুক্রমে তার রাজ্যের রাজা হয়ে বসলেন, মগধের রাজা হয়ে বসলেন, এবং তিনি কিন্তু তার কালে এই দ্বিতীয় বৃহদ্রথ মগধকে এক অত্যন্ত শক্তিশালী রাজ্য হিসেবে প্রতিষ্ঠা করে ফেললেন। এবং তার হাত ধরে সেই যে মগধের উত্থান শুরু হলো, তা কিন্তু চলবে এর পরবর্তী প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে। মহাভারত বলেছে সেই যে দ্বিতীয় বৃহদ্রথ তিনি ছিলেন 3 অক্ষৌহিণী এক বিশাল সেনাদলের তিনি নেতা, অর্থাৎ তার অধীনে ছিল 3 অক্ষৌহিণী সেনা। এই যে 3 অক্ষৌহিণী সেনা, এই সংখ্যাটা কিন্তু অত্যন্ত বড়। এর কারণ আপনারা অনেকেই জানেন, কুরুক্ষেত্রে সেই যে যুদ্ধ হয়েছিল সেখানে সর্বমোট সেনা সংখ্যা ছিল 18 অক্ষৌহিণী। ভারতবর্ষের প্রায় সমস্ত রাজারা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাদের সেনাবাহিনী নিয়ে। সেই সংখ্যা 18 অক্ষৌহিণী। আর ওদিকে একমাত্র সে সময় মগধের সেনাই ছিল বৃহদ্রথের কালে 3 অক্ষৌহিণী। তার মানে বৃহদ্রথের আন্ডারে সে সময় সত্যি এক বিশাল সেনাবাহিনী ছিল। তাই বৃহদ্রথের পুত্রই ছিলেন বিখ্যাত জরাসন্ধ। তার জরাসন্ধের জন্মকাহিনী নিয়ে বহু অলৌকিক বিবরণ রয়েছে, তা আজ আমরা সে প্রসঙ্গে আর যাচ্ছি না। তবে এই জরাসন্ধ কিন্তু তার কালে তিনি এত বড় রাজা হয়ে উঠেছিলেন যে মহাভারতে তাকে সমগ্র ভারতবর্ষের প্রায় এক অভূষিত সম্রাটই বলা হয়েছে। জরাসন্ধ মগধকে এমন উচ্চতায় তুলে নিয়ে গিয়েছিলেন তার সময়ে যে প্রায় সারা ভারতবর্ষের রাজা রাজপুরুষেরা এই মগধের রাজসভায় একটু স্থান পাওয়ার জন্য রীতিমতো মুখিয়ে থাকতেন। তা ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণে, পূব থেকে পশ্চিমে জরাসন্ধের অনুগামী তথা বর্ষ রাজাদের সংখ্যা ছিল কিন্তু অগুন্তি। এবং যারা বর্ষতা স্বীকার করেননি, জরাসন্ধ কিন্তু রীতিমতো তাদের প্রতি নির্দয় ছিলেন। মহাভারত বলেছে যে যেসব রাজারা বর্ষতা স্বীকার করেননি এমন 86 জন রাজাকে জরাসন্ধ তার মগধের কারাগারে বন্দী করে নিয়েছিলেন। এবং মহাভারত থেকে আমরা এও জানতে পেরেছি যে জরাসন্ধের নাকি ইচ্ছা ছিল সেই সব রাজাদের সংখ্যা 100 গিয়ে পৌঁছলে তিনি এক নরমেধ যজ্ঞ করবেন এবং সেখানে সেই সব বন্দী রাজাদের তিনি বলি চড়াবেন। তাই এমন বহু অদ্ভুত আশ্চর্য কাহিনী রয়েছে কিন্তু এই জরাসন্ধকে নিয়ে। সে যাই হোক, এমন প্রবল পরাক্রান্ত শক্তির জরাসন্ধ এবার উত্তর পশ্চিম ভারতেও নিজের আধিপত্য বাড়ানোর জন্যে তিনি সে সময়ের মধ্য পশ্চিম ভারতের মথুরার যে রাজা ছিলেন কংস, তার সাথে নিজের 2 মেয়ে অস্তি এবং প্রাপ্তিকে তিনি বিয়ে দিলেন। তা এই বিয়ের ফলে জরাসন্ধের শক্তিতে কংস, মথুরার কংস, তিনি আরও বেশি শক্তিশালী হয়ে উঠলেন। তা কংস এমনিতেও অত্যাচারী শাসক ছিলেন, এবার তার অত্যাচারের মাত্রা আরও বাড়ল। নিজের জ্ঞাতি গোষ্ঠীর ওপরেও তিনি নানা রকম অত্যাচার শুরু করলেন। এবং সেই অত্যাচার চরমে উঠলে সে সময়ের উক্তি শক্তি কৃষ্ণের হাতে এই কংস বধ হন। তা সেই ইতিহাস আমরা অনেকেই হয়তো কিছু জানি। তো যাই হোক, এই কংস বধ হওয়ার পর কিন্তু
জরাসন্ধ তার মেয়ে জামাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি বহুবার মথুরা আক্রমণ করেন। তা মথুরাতে সে সময়ে কংসের পিতা উগ্রসেন রাজত্ব করছিলেন, যদিও এর মূল চালিকা শক্তি ছিলেন কৃষ্ণ। তা জরাসন্ধের আক্রমণের তীব্রতা বাড়তে শুরু করলে কৃষ্ণ একটা সময় বাধ্য হলেন মথুরা ত্যাগ করতে। তিনি তার জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন নিয়ে তিনি সাগর পাড়ের দ্বারকায় গিয়ে সেখানে আশ্রয় নেন। তবে জরাসন্ধও কিন্তু বিভিন্ন কৌশলে সে সময় সে দ্বারকাতেও কৃষ্ণের উপর, তার জ্ঞাতি গোষ্ঠীর উপর বিভিন্ন আক্রমণ চালিয়েছিলেন। তবে এত করেও জরাসন্ধ কিন্তু কৃষ্ণকে বধ করতে পারেননি, বরং সেকালের আরেক উঠতি শক্তি পাণ্ডবদের সাথে মিলে সেই কৃষ্ণই অত্যন্ত অনবদ্য চাতুরিতে তিনি সেই জরাসন্ধকেই বধ করে দিয়েছিলেন। তা সেই জরাসন্ধের মৃত্যুর পর কিন্তু মগধের যে ইতিহাস মহাভারতে তা কিছুকালের জন্য থমকে গিয়েছিল। যাই হোক, সেই জরাসন্ধের মৃত্যুর পর কৃষ্ণ কিংবা পাণ্ডবেরা তারা কিন্তু মগধ দখলের সুযোগ তাদের কাছে এলেও তারা কিন্তু মগধ দখল করেননি, বরং জরাসন্ধের এক পুত্র সহদেবকে তারা সেই মগধের সিংহাসনে বসিয়ে নিজেরা যার যার জায়গায় চলে গিয়েছিলেন। তা সেই সহদেব, জরাসন্ধের পুত্র, তিনি কিন্তু জীবনভর কৃষ্ণ কিংবা পাণ্ডবদের অনুগামী পুরুষ ছিলেন। এমনকি মহাভারতের সেই বিখ্যাত যুদ্ধেও এই সহদেব তিনি পাণ্ডব পক্ষে যোগদান করেছিলেন। মহাভারত বলেছে প্রায় 1 অক্ষৌহিণী সেনা নিয়ে মগধের সেকালের রাজা সহদেব তিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়েছিলেন, যুদ্ধ করেছিলেন কৌরবদের বিপক্ষে। তবে মহাভারত কিন্তু এও বলেছে সেই কুরুক্ষেত্রের যুদ্ধে জরাসন্ধ পুত্র সহদেব তিনি পাণ্ডব পক্ষে যোগদান করলেও সেই মগধ থেকে কিন্তু আরও একটা বাহিনী কুরুক্ষেত্রে যুদ্ধ করেছে। তবে সেই যুদ্ধটা তারা করেছে কৌরব পক্ষের হয়। অর্থাৎ জরাসন্ধের মৃত্যু হলেও পুরো মগধ কিন্তু কৃষ্ণ কিংবা পাণ্ডবদের আনুগত্য তারা স্বীকার করেনি। অন্তত এই কাহিনী থেকে আমাদের কিন্তু তাই মনে হয়। তা এই যে মগধ, যে মগধের কথা আমরা এতক্ষণ ধরে বলছি, সেই মগধ ছিল কোথায়? এবার সেই প্রশ্নের উত্তরেই আমরা একটু খুঁজব। আসলে মগধ ছিল কিন্তু আমাদের এই পূর্ব ভারতেরই একটা রাজ্য, খুব স্পষ্ট করে বললে দক্ষিণ বিহার। তাই ইতিহাসের সেই মগধ বহুবার কিন্তু আয়তনে বড় কিংবা ছোট হয়েছে। কখনো কখনো তার সীমা উত্তরে পৌঁছে গেছে সেই আফগানিস্তান পর্যন্ত, দক্ষিণে তা গিয়ে পৌঁছেছে কাবেরী নদী পর্যন্ত। তবে মূল মগধ বলতে কিন্তু বিহারের গঙ্গা নদীর দক্ষিণাংশ, যার উত্তরে সীমা ছিল গঙ্গা নদী, দক্ষিণে ঝাড়খণ্ডের পাহাড়ি, পশ্চিম দিকে সেই বিখ্যাত সোন নদী এবং বিন্ধ্য পর্বতমালার বিভিন্ন অংশ, এবং পূর্ব দিকে সেই বিখ্যাত চম্পা নদী। আরও ভালো করে বললে পশ্চিমে কাশী অঞ্চল, পূর্ব দিকে মুঙ্গের ভাগলপুর অঞ্চল, উত্তরে গঙ্গা নদীর সীমানা এবং দক্ষিণে সিংভূম অঞ্চল। অর্থাৎ নদী পাহাড় বিধৌত প্রকৃতির অত্যন্ত সুরক্ষা বলে সৃষ্টি হয়েছিল সেকালের মগধ রাজ্যে। তার জরাসন্ধের কালে তার যে রাজধানীটি ছিল মগধের, সেটিও কিন্তু ছিল একটি বিখ্যাত নগরী। তার নাম ছিল গিরিব্রজ, যা পরবর্তীকালে তার কখনো নাম হয়েছে রাজগৃহ বা কখনো হয়েছে রাজগীর। তার সেই জরাসন্ধের রাজধানী সেই গিরিব্রজ নগরীটিও কিন্তু ছিল দেখার মতো। 5টি পাহাড় দিয়ে ঘেরা ছিল সেই রাজধানী। মহাভারত থেকে আমরা সেই 5টি পাহাড়ের নামও জানতে পেরেছি। সেগুলি হচ্ছে বৈহার, বিপুল, বরাহ, ঋষিগিরি এবং চৈত্যক। অর্থাৎ প্রকৃতির অত্যন্ত সুরক্ষা বলে জরাসন্ধের রাজধানীটিও ছিল। তা অনেককাল পর মগধে এক বিখ্যাত রাজা এসেছিলেন, যার নাম আমরা অনেকেই জানি, অজাতশত্রু। সেই অজাতশত্রুর পুত্র উদয়াস্যের শাসনকালে এই মগধের যে রাজধানী, সেটা কিন্তু সেই গিরিব্রজ থেকে
স্থানান্তরিত হয় পাটলিপুত্র নগরীতে। সেই পাটলিপুত্র নগরী যাকে আজকাল আমরা সবাই পাটনা বলে চিনি। তা মগধের সেই যে ইতিহাস, এই ইতিহাস এতটাই সমৃদ্ধ যে আমাদের এক পর্বে সেটা বলা কখনোই সম্ভব নয়। তা আজকের এই পর্বে আমরা শুধুমাত্র জানলাম যে মহাভারতকালীন মগধের যে ইতিহাস, সেই ইতিহাস সম্বন্ধে কিছু কথা, এবং জানলাম সেকালের মগধের ভৌগোলিক স্থিতি ঠিক কোথায় ছিল সে কথা। তো যাই হোক, আজকের এই পর্ব আমরা এখানেই শেষ করছি। পরবর্তী পর্বে নতুন কোনো কথা নিয়ে আবারও আমাদের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খুব নমস্কার।